আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিলন আছে তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছ হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। রাত তখন গভীর, পুরো গ্রাম ঘুমে তলিয়ে গেছে। হঠাৎ করে আকাশে বিদ্যুতের ঝলকানি আর প্রবল বৃষ্টির শব্দে কেঁপে উঠল নিস্তব্ধতা। গ্রাম পেরিয়ে শ্মশানঘাটের পাশের সেই পুরনো অশ্বত্থ গাছের নিচে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। এক বিশাল দেহী মানুষ, কিন্তু মাথা নেই। রক্ত ঝরছে তার কাটা ঘাড় থেকে, চারপাশ ভিজিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে গ্রামের বৃদ্ধ মধুসূদন কাঁপতে কাঁপতে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর ছায়াটির দিকে। মনে হচ্ছে বহু বছরের গোপন কোনো অভিশাপ আজ জেগে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, মাথাহীন প্রেতের প্রতিশোধ। একটা গ্রামীণ অজপাড়া গাঁ, তেঁতুলে গ্রাম। বহু বছর আগে এই গ্রামে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে, যেখানে গ্রামের কয়েকজন যুবক মিলে এক অচেনা পথিককে নির্মমভাবে হত্যা করে মাথা কেটে ফেলে। কিন্তু সেই আত্মা শান্তি পায়নি। সে আজও ঘুরে বেড়ায় নিজের কাটা মাথা খুঁজতে। লোকজন বলে, বর্ষার রাতে যদি কেউ ওই গ্রামের প্রান্তরের কাছে যায়, তবে তারা শোনে রক্তমাখা এক কর্কশ চিৎকার আর মাথা খুঁজতে থাকা কাটা দেহের শব্দ। বাংলার গ্রামীণ প্রান্তরে এমন অনেক গ্রাম আছে যেগুলো মানচিত্রের নাম থাকলেও বাইরের জগতে তাদের অস্তিত্ব প্রায় ভুলেই গেছে। সেই রকমই এক গ্রাম, তেঁতুলে গ্রাম। শহরের কোলাহল, বিদ্যুতের আলো, আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া যেন এই গ্রামে আসেনি। দিনের আলোতেই যেখানে মানুষ কাজ শেষ করে ফেলে, আর সন্ধে নামলেই গ্রামের প্রতিটি দরজা জানালা আঁট-সাঁট করে বন্ধ হয়ে যায়। তেঁতুলে গ্রামের রাতের ভয়টা কিন্তু অন্যরকম। গ্রামের প্রবীণরা বলে, যতদিন ওই রক্তের ঋণ শোধ না হবে ততদিন এই গ্রাম শান্তি পাবে না। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি, আর তার সাথে মিশে আছে ভিজে মাটির গন্ধ। গভীর রাত নামতেই চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঞ্ঝি পোকার ডাক আর জোকের ভিজে শব্দ। এমন রাতেই গ্রামের মানুষ জানে সে বেরোয়। সে মানে মাথাহীন এক দেহ, যাকে এখানে সবাই বলে কাট্টা প্রেত। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বৃদ্ধ হরিপদ প্রায়ই তরুণদের বোঝাত, শোন রে, আমাদের গ্রাম পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। বহু বছর আগে এই গ্রামে রক্ত ঝরেছিল, এক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল, মাথা কেটে নদীতে ফেলে দিয়েছিল দুষ্ট লোকেরা। সেই থেকে আজও সে ঘোরে, নিজের মাথাটা খুঁজতে বেড়ায়। লোকজন প্রথমে এসব গল্পে হাসাহাসি করত, কিন্তু রাতে অদ্ভুত কিছু ঘটলে মুখ বন্ধ করে যেত। কখনো কারোর বাড়ির সামনে রক্তের দাগ, কখনো মাঝরাতে এক কর্কশ হাহাকার, যেন ভেতরটা ছিঁড়ে দিচ্ছে। একবার গ্রামের কৃষক নিতাই মাঝির ঘটনা সবাইকে আরও আতঙ্কিত করে তোলে। সেদিন রাত ৩টে নাগাদ তার গোয়াল ঘরে হঠাৎ গরুর হাহাকার শোনা যায়। ছুটে গিয়ে নিতাই দেখে গরুদের চোখ ভয়ে ফেটে গেছে, আর গোয়াল ঘরের মেঝেতে টলটলে রক্ত জমে আছে। কিন্তু কোথা থেকে এলো সেই রক্ত তা আজও কেউ জানে না। পরদিন নিতাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। লোকমুখে শোনা যায় সে নাকি বলেছিল, আমার চোখের সামনে দিয়ে মাথাহীন দেহটা চলে গেল। তেঁতুলে গ্রামের ভৌতিক খ্যাতি শুধু চারপাশেই নয়, দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কেউ বলে অভিশাপ, কেউ বলে দুষ্ট আত্মা, কেউ আবার বলে কুসংস্কার। কিন্তু গ্রামের মানুষ জানে এ কেবল গল্প নয়, এ এক বাস্তব আতঙ্ক, যা প্রতি বর্ষায় নতুন করে ফিরে আসে। আর ঠিক তখনই শহর থেকে একজন যুবক গ্রামে প্রবেশ করল। তার নাম মিলন। সে বিশ্বাস করত না এসব কুসংস্কারে। শহরে বড় হয়েছে, বিজ্ঞানের ছাত্র, ভূতের অস্তিত্বকে কেবল মনগড়া গল্প বলেই মনে করে। কিন্তু মিলনের অজান্তেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে এই তেঁতুলে গ্রামেই। তেঁতুলে গ্রামের আতঙ্ক আজকের নয়, এর শেকড় লুকিয়ে আছে বহু বছর পুরনো এক অভিশপ্ত ঘটনার মধ্যে। গ্রামের বৃদ্ধরা প্রায় বলেন, যতদিন ওই রক্তের ঋণ শোধ না হবে ততদিন এই গ্রাম শান্তি পাবে না। কিন্তু আসলে কি ঘটেছিল? অনেক বছর আগে, প্রায় ৪০-৪৫ বছর আগেকার ঘটনা।
তেঁতুলে গ্রামের মধ্যিখানে তখন ছিল এক বাজার। আশেপাশের গ্রামগুলো থেকে লোকেরা আসত সেখানে লেনদেন করতে। সেই সময়কার জমিদার তরফদারদের অত্যাচার, গরিব মানুষের কষ্ট সব মিলিয়ে গ্রামের জীবন ছিল কঠিন। এক বর্ষার রাতে অচেনা এক পথিক এই গ্রামে ঢোকে। পথিকটা ছিল অদ্ভুত, লম্বা গড়ন, মুখে দাড়ি গোঁফ, গায়ে একটা মলিন চাদর। হাতে ছিল এক লাঠি আর ঝোলায় কিছু অদ্ভুত জিনিস। লোকটা আশ্রয়ের খোঁজে গ্রামের এক চায়ের দোকানে গিয়ে বসে। কিন্তু গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক, কানা মদন, হাবলু, গোকুল আর আরও 2 জন পথিকটাকে দেখে সন্দেহ করে। তারা ভাবে লোকটা নিশ্চয়ই ডাকাত বা গুপ্ত ধনের খোঁজে আসা কোনো জাদুকর। সন্দেহের বশে তারা লোকটাকে ঘিরে ধরে। কে রে তুই? কোথা থেকে আসলি? ঝোলার ভেতরে কি আছে? পথিক শান্ত গলায় উত্তর দেয়, আমি সন্ন্যাসী, বহু জায়গা ঘুরে বেড়াই, রাত কাটানোর জন্য আশ্রয় চাইছি। কিন্তু কারো কানেই সে কথা ঢোকে না। সেই রাতেই ঝড় বৃষ্টির মধ্যে 5 যুবক মিলে পথিকটাকে টেনে নিয়ে যায় গ্রামের প্রান্তরের দিকে। তাদের চোখে ছিল লোভ আর ভয়। যদি লোকটা সত্যিই জাদুকর হয় তবে তার কাছে গুপ্তধন থাকবেই। তারা তাকে নির্মমভাবে মারধর শুরু করে। পথিক কাকুতি মিনতি করে বলেছিল, আমি নিরীহ ভ্রমণকারী, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু তার আর্তনাদে তাদের কর্ণপাত হয়নি। অবশেষে হাবলু একটা ধারালো দা বের করে। এক ঝটকায় পথিকের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। রক্ত ছিটকে ভিজে মাটিতে ছড়িয়ে পড়ে। আকাশ গর্জে ওঠে আর বিদ্যুতের ঝলকানিতে সেই দৃশ্য অদ্ভুত ভৌতিক হয়ে ওঠে। 5 জন যুবক আতঙ্কিত হলেও তাদের লোভ থামে না। তারা পথিকের ঝোলা ছিঁড়ে ফেলে, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু কিছু শাস্ত্রের বই, গঙ্গাজল ভরা একটি লোটা আর কিছু পুঁথি। তখনই তারা বুঝতে পারে তারা এক নিরপরাধ সাধুকে হত্যা করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পথিকের দেহ তখনও কাঁপছিল। রক্তাক্ত মুখ থেকে যেন এক অদৃশ্য আর্তনাদ বের হচ্ছিল। বৃদ্ধ হরিপদ পরে বলেছিল, সেদিন রাতের আকাশটা ছিল ভয়ঙ্কর। আমি দূর থেকে দেখেছিলাম সেই কাটা মাথা চোখ মেলে তাকিয়েছিল হত্যাকারীদের দিকে। যুবকেরা মাথাটা নিয়ে পাশের নদীতে ছুঁড়ে ফেলে দেয়, যাতে দেহ আর কখনো মাথা না খুঁজে পায়। কিন্তু তারা জানত না এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেই দিন থেকেই শুরু হয় তেঁতুলে গ্রামের অভিশাপ। হত্যাকারী যুবকেরা এক একে ভয়ঙ্কর মৃত্যুর শিকার হয়। কেউ ঝড়ে গাছ চাপা পড়ে মরে, কেউ পাগলের মতো চিৎকার করতে করতে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়, আবার কারো দেহ ভোরবেলায় শ্মশানের কাছে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কেউ বাঁচেনি, কিন্তু তাতেই শান্ত হয়নি আত্মা। সে ফিরে এসেছে বারবার, নিজের মাথা খুঁজে বেড়াতে। তেঁতুলে গ্রামের মানুষ তাই আজও বিশ্বাস করে, যখন প্রবল বর্ষা নামে, যখন রাতের অন্ধকার ঘন হয়, তখন গ্রামের প্রান্তরে দেখা যায় এক মাথাহীন প্রেতাত্মা, যার রক্তাক্ত গলা থেকে গড়িয়ে পড়ে অদ্ভুত গর্জন, এবং যার লক্ষ্য নিজের হারানো মাথা ফিরে পাওয়া। শহরের মানুষ মিলন, বয়স মাত্র 28, কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশোনা করেছে। তার গবেষণার বিষয় বাংলার লোককথা ও কুসংস্কার। বইপত্র ঘাঁটতে ঘাঁটতে একদিন সে খুঁজে পায় তেঁতুলে গ্রামের মাথাহীন প্রেতের গল্প। প্রথমে ব্যাপারটা তাকে আকর্ষণ করে গবেষণার উপাদান হিসেবে, কিন্তু যতই খোঁজ নেয় ততই অবাক হয়ে যায়। একই গল্প, একই ভয়াবহ বর্ণনা বহু মানুষ বলছে, যদিও তাদের কারো কারো সাথে আগে পরিচয়ও হয়নি। মিলন মনে মনে ভাবে, এই তো সুযোগ। যদি সত্যি এইসবের পেছনে কোনো ঐতিহাসিক বা সামাজিক কারণ থাকে, তবে গবেষণার জন্য দারুণ উপাদান হবে। বর্ষার ভিজে দুপুরে মিলন রওনা দিল তেঁতুলে গ্রামের উদ্দেশ্যে। একটা বাস তাকে নামিয়ে দিল কাছাকাছি এক বাজারে। সেখান থেকে কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে পৌঁছতে হবে গ্রামে। চারপাশে সবুজ মাঠ, কোথাও ধানক্ষেত, কোথাও জঙ্গল। আকাশে তখনও ঘন মেঘ, বাতাসে ভিজে গন্ধ। পথে দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। তিনি গায়ে ধুতি, পরনে মলিন গেঞ্জি, মাথায় সাদা চুল। মিলন জিজ্ঞেস করল, বাবা, এ পথেই কি তেঁতুলে গ্রামে যাওয়া যাবে? বৃদ্ধ একবার তাকালেন মিলনের দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিলেন। যাবেন? কেন যাবেন? ওই গ্রামে মানুষ আজকাল যায় না। সন্ধ্যা নামলে তো গ্রামবাসীরাও ঘরে তালা দিয়ে বসে থাকে।
মিলন হেসে উত্তর দিল, আমি গবেষণা করতে যাচ্ছি, ভূতের গল্প নিয়ে। শুনেছি এখানে মাথাহীন প্রেতের কাহিনী প্রচলিত আছে। বৃদ্ধের চোখ দুটো হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, শোনো বাবু, ভূতের গল্প নয়, ও সত্যি। ওর অভিশাপ থেকে কেউ রক্ষা পায়নি। তবুও যদি যেতে চাও, সাবধানে থেকো। মিলন যখন গ্রামে ঢুকল, তখন বিকেল নামতে শুরু করেছে। তেতলে গ্রামটা অদ্ভুত নির্জন, যেন জীবন্ত গ্রাম নয়, বরং মৃত স্মৃতির জায়গা। বাড়িঘরগুলো ভাঙাচোরা, কাদামাখা রাস্তা, চারপাশে নীরবতা। কেবল কয়েকজন বয়স্ক মানুষ আঙিনায় বসে বিড়ি টানছিল। তারা মিলনকে দেখে অবাক চোখে তাকালো। মিলন গিয়ে তাদের সাথে কথা বলতে শুরু করল, কিন্তু গ্রামের মানুষজন খুব একটা কথা বলল না। শুধু একটা কথা বারবার শুনতে পেল, সন্ধে হওয়ার আগে যা বাবু, রাত নামলে আর থাকা যাবে না। গ্রামের এক দর্জির বাড়িতে উঠল মিলন। বৃদ্ধ দর্জি মদনবাবু তাকে আশ্রয় দিলেন। তুমি শহরের ছেলে, সাহস আছে, কিন্তু শোনো, রাত হলে বাইরে বেরোবে না। যতই ডাকাডাকি শোনো, দরজা খুলো না। মিলন হেসে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভাবছিল, এসব সবই কুসংস্কার। আমি প্রমাণ করব সত্যি কিছু নেই। রাত নামতেই হঠাৎ বৃষ্টি নামল। ঝড়ো হাওয়ায় জানালার কপাট দুলে উঠছে, বিদ্যুতের ঝলকানি ঘর ভরে দিচ্ছে। হঠাৎ দুলে কোথাও থেকে ভেসে এলো কর্কশ এক চিৎকার। চিৎকার নয়, যেন অদ্ভুত গর্জন, আর্তনাদ, যেন কেউ নিজের হারানো কিছু খুঁজছে। মিলন প্রথমে অবাক হয়ে থমকে গেল, তারপর মনে মনে বলল, এ শোনার ভুল, বৃষ্টি ঝড়ের শব্দ। কিন্তু মদনবাবুর মুখ দেখে বোঝা গেল এটা সাধারণ কিছু নয়। তিনি কাপা গলায় বললেন, দেখলে তো বাবু, ও বেরিয়েছে। রাত তখন প্রায় 12:30। ঝড় বৃষ্টির পর আকাশ খানিকটা শান্ত হলেও বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। দূরে জোনাকি পোকা টিমটিম করে জ্বলছে। মিলন মদনবাবুর ঘরে বসে খাতায় টুকে রাখছিল তার অভিজ্ঞতা, কিন্তু সেই ভয়ঙ্কর গর্জন বারবার তার কানে বাজছিল, যেন কেউ বুক ফেটে চিৎকার করছে। মদনবাবু তখন চুপচাপ বসে বিড়ি ধরিয়েছেন। ধোয়ার ভেতরে তার চোখ দুটো শূন্যের দিকে স্থির। বাবু, তিনি হঠাৎ বললেন, তুমি যতই না মানো না কেন, আজ রাতে তুমি ওর অস্তিত্ব বুঝবে। এই গ্রামে সূর্য ডোবার পর আর শান্তি নেই। মিলন কিছু বলল না। তার ভেতরে কৌতূহল আর ভয় দুটোই বাড়ছিল। হঠাৎ মিলনের চোখ গেল জানালার দিকে। বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য সে দেখল কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছায়াটা মাথাবিহীন, শুধু এক বিশাল দেহ, হাত দুটো যেন অস্বাভাবিক লম্বা, বুকের পেশি ফুলে ওঠা, আর গলার জায়গাটা যেন রক্তে ভিজে লাল। বিদ্যুৎ ঝলক শেষ হতেই ছায়াটা মিলিয়ে গেল। মিলন তড়িঘড়ি করে জানালা খুলে বাইরে তাকালো, কিন্তু বাইরে শুধু অন্ধকার আর ভেজে হাওয়া। কি হলো বাবু? মদনবাবু জিজ্ঞেস করলেন। মিলন মৃদু গলায় বলল, মনে হলো কেউ দাঁড়িয়েছিল। মদনবাবু নিঃশ্বাস ফেললেন। দেখেছ তুমি? ওকে দেখলেই বোঝা যায় শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই গ্রামের দিক থেকে হঠাৎ গরুর হাহাকার শোনা গেল। গরুগুলো যেন ভয়ে পাগল হয়ে গেছে, চিৎকার করতে করতে লাথি মারছে আর দড়ি ছিঁড়ছে। মিলন তাড়াতাড়ি মদনবাবুকে নিয়ে বাইরে ছুটল। গ্রামের মাঝের গোয়াল ঘরে গিয়ে তারা দেখল গরুগুলো ভয়ে কাঁপছে, চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গেছে, আর গোয়াল ঘরের মাটিতে জমে আছে কাদামাখা লালচে রক্তের দাগ। কোথা থেকে এলো এই রক্ত কিছুতেই বোঝা যাচ্ছে না। হঠাৎ ভেজা মাটির ওপর ঢপ 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 শব্দ হতে লাগল, যেন ভারী কেউ খালি পায়ে হাঁটছে। শব্দটা গোয়াল ঘরের পিছনের জঙ্গল থেকে আসছে। মিলনের বুকের ভেতরটা ধকধক করতে লাগল। সে কাপা গলায় বলল, কে কে আছে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ভারী পায়ের শব্দটা ক্রমেই কাছে আসছে। বিদ্যুতের আলো আবার আকাশ চিড়ে ফেলল।
এক ঝলকে মিলন স্পষ্ট দেখতে পেল এক মাথাবিহীন দেহ জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তার বুক থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে। হাত দুটো যেন অস্বাভাবিক লম্বা হয়ে মাটির দিকে ঝুলছে। গলার জায়গাটা থেকে টপ 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 করে রক্ত ঝরছে। মিলনের শ্বাস আটকে গেল। দেহটা আস্তে আস্তে গ্রামের দিকেই এগোতে লাগল। মদনবাবু চিৎকার করে উঠলেন, চলো, ঘরে ঢুকে দরজা বন্ধ করো, নইলে আর বাঁচব না। দুজনেই দৌড়ে ঘরে ঢুকে দরজা জানলা আটকে দিল। কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছিল ঢপ ঢপ ঢপ, ভারী পায়ের শব্দ, আর তার সাথে এক গর্জন, যেন হারানো মাথা খুঁজছে সে। মিলন বিছানায় বসে কেঁপে কেঁপে নিজের ডায়েরিতে লিখল, আজ আমার চোখে প্রমাণ হয়ে গেল, তেতলে গ্রামের ভূতের গল্প নিছক গুজব নয়, এখানে কিছু আছে, কিছু ভয়ঙ্কর, অভিশপ্ত। তেতলে গ্রামের রাত যেন এক অন্তহীন অভিশাপ। মাথাহীন প্রেতের আবির্ভাবের পর সেই রাতের ভয় আর আতঙ্ক গ্রামের প্রতিটি মানুষকে কাঁপিয়ে তুলেছিল। কেউ ঘরের বাইরে পা ফেলেনি, কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝেছিল এবার কিছু একটা ঘটবেই। সকালে প্রথম সূর্যের আলো ফোটার আগেই খবর ছড়িয়ে পড়ল। গ্রামের পশ্চিম প্রান্তে, যেখানে বাঁশঝাড় আর নদীর ঘাট মিশে গেছে, সেখানে পাওয়া গেছে এক লাশ। মিলন আর মদনবাবুও ছুটে গেলেন দেখতে। লোকজন ভিড় জমিয়েছে, কিন্তু কেউ লাশের কাছাকাছি যাচ্ছে না। দূর থেকে শুধু একে অপরের কানে কানে বলছে, ওরে বাবা, কাঠটা প্রেত আবার বেরিয়েছে। লাশটা যে লোকের, সে আর কেউ নয়, গ্রামের মাঝারি চাষা কেদার দাস। গতকাল রাতে সে নিজের বাড়ির উঠোনে ঘুমোতে গিয়েছিল। সকালে তার দেহ পাওয়া গেল নদীর ঘাটে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার শরীরে কোনো মাথা নেই। গলার জায়গাটা যেন ধারালো দা দিয়ে কেটে নেওয়া হয়েছে। চারপাশে কাদা মাটির উপর লাল রক্ত জমে শুকিয়ে গেছে। গ্রামের মানুষ ভয়ে কাঁপছিল, কেউ সামনে যেতে সাহস পাচ্ছিল না। অবশেষে গ্রামের কয়েকজন সাহসী যুবক কাছে গিয়ে লাশটাকে চাদরে ঢাকল। বৃদ্ধ হরিপদ এসে দাঁড়িয়ে কাপা গলায় বললেন, আমি আগেই বলেছিলাম, সে এখনো মাথা খুঁজছে। প্রতিবারই নতুন কাউকে নেবে, যতক্ষণ না তার হারানো মাথা ফেরত পায়। মিলনের গা কাঁপছিল। সে জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখেনি। একজন জীবন্ত মানুষ রাতারাতি মাথাহীন দেহে পরিণত হলো। তার চোখের সামনে বিজ্ঞান আর যুক্তি সব ভেঙে চুরমার হয়ে গেল। দুপুরে গ্রামবাসীরা জমায়েত হলো। কেউ প্রস্তাব দিল এই গ্রাম ছেড়ে পালাতে হবে। কেউ বলল প্রেতকে শান্ত করতে হবে যজ্ঞ করে। মদনবাবু বললেন, যতই পালাও না কেন, অভিশাপ আমাদের ছেড়ে যাবে না। আমাদের পূর্বপুরুষের পাপের বোঝা এখন আমাদের বইতে হচ্ছে। মিলন প্রথমবার কথা বলল সবার সামনে। আমার মনে হয় এর কোনো ঐতিহাসিক কারণ আছে। হয়তো এই হত্যার ঘটনার আসল রহস্য আমরা জানি না। যদি সেটা বের করা যায় তাহলে হয়তো সমাধানও পাওয়া যাবে। কিন্তু গ্রামের লোকজন চেঁচিয়ে উঠল, তুমি শহুরে ছেলে, এসব বোঝো না, এটা অভিশাপ, এর কোনো ব্যাখ্যা নেই। সেই রাতে মিলন ঘুমোতে পারেনি। মদনবাবুর বাড়ির বারান্দায় বসে খাতায় লিখছিল দিনের ঘটনা। হঠাৎ তার চোখে পড়ল মাটির ওপর অদ্ভুত দাগ, শুকনো রক্তের মতো দাগ, যেটা গোয়াল ঘর থেকে টেনে নিয়ে গেছে সরাসরি জঙ্গলের দিকে। মিলন টর্চ জ্বালিয়ে সেই দাগ অনুসরণ করল। কিছু দূর যেতেই তার শরীর কেঁপে উঠল, কারণ দাগটা শেষ হয়েছে নদীর ঘাটের ঠিক সেই জায়গায় যেখানে কেদারের লাশ পাওয়া গিয়েছিল। আর সেখানে এখনও মাটিতে পড়ে আছে একটা কাটা দেহের আঙুল। মিলনের বুকের ভিতরটা হিম হয়ে গেল। সে বুঝতে পারল এখানে কেবল মৃত্যু নয়, আরও ভয়ঙ্কর কিছু ঘটছে। তেতলে গ্রামের মানুষজন তখন ভয়ে তটস্থ। কেদার দাসের মৃত্যুর পর থেকে যেন গ্রামটা আরও নিস্তব্ধ হয়ে গেছে। দিনে মানুষ কাজকর্ম করছে ঠিকই, কিন্তু চোখে মুখে আতঙ্ক লেগে আছে। আর সন্ধ্যা নামলেই দরজা জানলা বন্ধ করে সবাই গুটিসুটি মেরে বসে যায়। কিন্তু মিলনের ভেতরে একটা অদ্ভুত টান কাজ করছিল। সে ঠিক করল আজ রাতে সে একাই বেরোবে, কেননা সে বুঝতে চাইছে
আসল সত্যি কি? মদনবাবু বারবার নিষেধ করছিলেন, বাবু, পাগলামি করো না, ওর সাথে কারো পেরে ওঠার জো নেই। আমরা চোখে দেখেছি কতজনকে মাথাহীন করে নিয়েছে। তুমি গেলে আর ফিরতে পারবে না। কিন্তু মিলন বলল, আমি গবেষণা করতে এসেছি, প্রমাণ চাই। যদি সত্যিও থাকে তবে আমাকে দেখতে হবে। মদনবাবু গভীর নিঃশ্বাস ফেললেন। তাহলে অন্তত আমার এই তাবিজটা নাও। অনেকদিন আগে এক ফকির দিয়েছিল, বলেছিল অশরীরীরা কাছে ভিড়তে পারবে না। মিলন তাবিজটা গলায় পড়ে নিল, যদিও তার মনে হচ্ছিল এগুলো সবই কুসংস্কার। রাত তখন প্রায় 2:30। চারপাশ অন্ধকারে ডুবে আছে, শুধু মাঝে মাঝে ব্যাঙের ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ। হাতে টর্চ নিয়ে মিলন বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। পথে শুকনো পাতা চাপা দেওয়ার শব্দ হচ্ছিল। টর্চের আলোয় দেখা যাচ্ছিল গাছের কাণ্ডে অদ্ভুত লাল দাগ, যেন শুকনো রক্ত। মিলন খাতায় লিখল, এখানে প্রতিটি গাছ, প্রতিটি মাটির টুকরো যেন সেই প্রাচীন হত্যার সাক্ষী। হঠাৎ গভীর জঙ্গল কেঁপে উঠল এক অদ্ভুত গর্জনে। গলার ভিতর থেকে আসা ভারী আওয়াজ, যেন কেউ চিৎকার করছে আবার কাঁদছে। মিলন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার কপালে ঘাম জমে গেল, হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। আর তারপরেই ঢপ ঢপ ঢপ, ভারী কারো পায়ের শব্দ এগিয়ে আসছে তার দিকে। টর্চের আলোয় মিলন প্রথমে গাছের ছায়া দেখল, তারপর হঠাৎই এক বিশাল দেহ বেরিয়ে এলো অন্ধকার থেকে। সে দেহের কোনো মাথা নেই, গলার জায়গাটা থেকে ক্রমাগত কালচে রক্ত ঝরছে। হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা, যেন মুহূর্তেই কাউকে ধরে ফেলতে পারবে। দেহটা থেমে গেল মিলনের ঠিক সামনে। তারপর বুক চিরে এক ভয়ঙ্কর গর্জন বেরোল, আমার মাথা ফিরিয়ে দে। মিলনের পা জমে গেল মাটিতে। সে শুধু দেখছিল সেই অন্ধকার দেহ ধীরে ধীরে হাত বাড়াচ্ছে তার দিকে। ঠিক তখনই মিলনের গলায় ঝুলে থাকা তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল। তাবিজ থেকে ক্ষীণ আলোর রেখা বেরোল। মাথাহীন প্রেত মুহূর্তের জন্য থমকে গেল। তার গর্জন কমে এলো, দেহ কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছে। মিলন সুযোগ নিয়ে পেছন ঘুরে দৌড় লাগাল। জঙ্গলের ভেতর দৌড়াতে দৌড়াতে সে শুনতে পাচ্ছিল প্রেতের কর্কশ গলা, আমার দেহ ফিরিয়ে দে। মিলন অবশেষে দৌড়ে এসে পৌঁছাল মদনবাবুর বাড়িতে। হাঁপাতে হাঁপাতে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল। সে বুঝল এটা শুধুই কল্পকাহিনী নয়, এখানে সত্যি এক অভিশপ্ত আত্মা আছে যে নিজের হারানো মাথার খোঁজে নিরন্তর ঘুরে বেড়াচ্ছে। মিলন যতই চেষ্টা করুক, চোখ বুঝলেই মাথাহীন দেহের দৃশ্য তার সামনে ভেসে উঠছিল। প্রেতের সেই কর্কশ আওয়াজ যেন তার কানে এখনো বাজছে, আমার মাথা ফিরিয়ে দে। মদনবাবু তাকে শান্ত করতে চেষ্টা করলেন। আমি বলেছিলাম বাবু, ওর সাথে লড়াই করা যায় না, ও কেবল প্রতিশোধ চাইছে। কিন্তু মিলনের ভেতরে প্রশ্ন ঘুরছিল, কোন মাথার কথা সে বলছে? কোন ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই ভয়ঙ্কর ছায়া? পরের রাত থেকেই তেতলে গ্রামে ভয় ছড়িয়ে পড়ল আরও তীব্রভাবে। কেউ গরু ছাগল দেখতে বাইরে বেরিয়ে আর ফেরেনি। কারোর ঘরের সামনে শুকনো রক্তের দাগ পড়ে আছে, অথচ কোনো দেহ পাওয়া যায়নি। লোকজন বলতে লাগল, মাথাহীনটা এবার রেগে গেছে, ওকে শান্ত না করলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। মিলন হাল ছাড়ল না। দিনের আলো ফোটার সাথে সাথেই সে গ্রামের বুড়োদের সাথে কথা বলল। একজন কাপা গলায় বলল, অনেক বছর আগে এই গ্রামে এক জমিদার ছিল, নিষ্ঠুর মানুষ। এক গরিব চাষি জমির জন্য তার কাছে বিচার চাইতে এসেছিল, কিন্তু জমিদার তাকে মিথ্যে দোষে ফাঁসিয়ে দিল। গ্রাম্য দণ্ডে তার মাথা কেটে নেওয়া হয়, আর সেই দেহটা গিয়ে পড়ে ওই জঙ্গলে। আরেকজন ফিসফিস করে বলল, লোকটার আত্মা শান্তি পায়নি, ও মাথা খুঁজছে, তাই সে মাথাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন সন্ধে নামতেই এক অদ্ভুত ঝড় উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগল বারবার। হঠাৎ গ্রামের দক্ষিণ দিক থেকে ভেসে এলো করুণ আর্তনাদ। শিশু কাঁদছে, নারী চিৎকার করছে,
পুরুষেরা সাহায্যের জন্য ডাকছে। মিলন টর্চ নিয়ে ছুটে গেল। দূর থেকে দেখতে পেল গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মাথাহীন দেহ। তার রক্তঝরা গলা থেকে নিরন্তর কণ্ঠস্বর ভেসে আসছে, আমার মাথা দাও, না হলে তোমাদের সবার মাথা নেব। গ্রামের ৩ জন যুবক সাহস করে এগিয়ে গেল লাঠি নিয়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই দেহ হাত বাড়িয়ে এক যুবকের মাথা মুচড়ে ছিঁড়ে নিল। অন্য দুজনের চিৎকার আকাশ ফাটিয়ে দিল। মিলন দাঁড়িয়ে সব দেখছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এ শুধু কল্পকাহিনী নয়, এ এক বাস্তব অভিশাপ। ঝড়ের গর্জনের মধ্যে প্রেত আবার চিৎকার করল, আমার মাথা ফিরিয়ে দাও, নইলে তেতলে গ্রাম আর বাঁচবে না। তারপর সে মিলনের দিকে ঘুরে তাকাল, যেন কেবল মিলনকেই বেছে নিয়েছে তার দাবির উত্তর খুঁজে বের করার জন্য। মিলন তখনই বুঝল, এই রহস্যের জট খোলার আগে গ্রামের কাউকে রক্ষা করা যাবে না। সেদিন রাতের রক্তাক্ত ঘটনার পর গ্রাম জুড়ে হাহাকার শুরু হল। যুবকটার দেহটা পুড়ে রইল মাটিতে, কিন্তু মাথাটা নেই। লোকজন চিৎকার করে কাঁদছিল, আর মদনবাবু মিলনকে টেনে নিয়ে গেলেন নিজের ঘরে। বাবু, এখন তোমার হাতেই একমাত্র ভরসা। ওর শান্তি না ফেরালে আমরা কেউ বাঁচব না। মিলনের চোখ জ্বলজ্বল করছিল। সে বলল, আমাকে জানতে হবে সেই চাষির মাথা কোথায় ফেলা হয়েছিল। এই রহস্যের উত্তর ওখানেই লুকিয়ে আছে। গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ রঘুনাথ কাকা অবশেষে মুখ খুললেন। তিনি ফিসফিস করে বললেন, যখন চাষিটার মাথা কেটে নেওয়া হয়, জমিদার লোক পাঠিয়ে তা কবরস্থানে পুঁতে রাখে। ওই কবরস্থানটা আজও কেউ ছুঁতে সাহস পায় না। লোকজন বলে সেখানে গেলে কেউ আর ফেরে না। মিলন নোটবুকে লিখল, প্রেতের মাথা নিষিদ্ধ কবরস্থানে লুকানো। হয়তো এটাই তার অস্থিরতার মূল কারণ। পরের রাতেই মিলন বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় পথ জুড়ে কুয়াশা জমেছে। দূর থেকে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। কোনো কোনো গাছের ডাল হাওয়ায় নড়ে উঠে অদ্ভুত ছালা ফেলছে। মদনবাবু তাকে বারবার বলছিলেন, যেও না বাবু, ওখানে গেলে তোমাকেও মেরে ফেলবে। কিন্তু মিলন বলল, যদি ওর মাথা না খুঁজি পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে, আমাকে যেতেই হবে। কবরস্থানে পা দিতেই মিলনের শরীর শিহরে উঠল। চারপাশে ভাঙা কবর, কাঁটা ঝোপে ভরা, মাটির গায়ে শুকনো রক্তের দাগ যেন এখনও লেগে আছে। হঠাৎ বাতাসে একটা কর্কশ শব্দ ভেসে এলো, যেন অদৃশ্য কেউ হাসছে। মিলনের টর্চ বারবার জ্বলে নিভে যাচ্ছিল। সে লক্ষ্য করল, এক কোণার কবর থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া। চাষিটির মলিন অবয়ব, মাথা নেই। মিলন ধীরে ধীরে সেই কবরের সামনে এগিয়ে গেল। হঠাৎ তার পা মাটির নিচে কিছু শক্ত জিনিসে ঠেকল। সে কুড়াল দিয়ে মাটি খুঁড়ে বের করতে স্তম্ভিত হয়ে গেল। মিলন তার নোটবুকে লিখল, তেতলে গ্রামের অভিশাপ অবশেষে শেষ হয়েছে, কিন্তু প্রতিশোধ আর অন্যায়ের ইতিহাস কখনো সত্যিই মুছে যায় না। তারপর মিলন গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। আকাশে তখন ভোরের আলো উঠছে, কিন্তু তার হৃদয়ে রয়ে গেল এক অমোঘ প্রশ্ন, অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে, নাকি আবারও ফিরবে অন্য কোনো রূপে? অবশেষে বহু লড়াই, আতঙ্ক আর মৃত্যুর পর গ্রামের মানুষ সত্যটা জানতে পারল। সে মাথাহীন দানব আসলে অভিশপ্ত আত্মা, যে একসময় নির্দোষ একজন মানুষ ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা আর রক্তের বদলে তাকে এই রূপে বন্দী করা হয়েছিল। শীষরাতে প্রবল ঝড়ের মাঝে বৃদ্ধ মধুসূদনের চোখের সামনে সেই মাথাহীন দৈত্য ধীরে ধীরে মিলিয়ে গেল ঘন অন্ধকারে। আকাশে বজ্রপাত হল, আর তার সাথে সাথে গ্রাম যেন আবার শান্ত হল। কিন্তু মানুষ জানে, অভিশাপের গল্প শেষ হয়নি। কারণ যখনই পূর্ণিমার রাতে বৃষ্টি নামে, তখনই গ্রামের বুকে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর কান্নার আওয়াজ, আমার মাথা ফেরাও। বন্ধুরা, এভাবেই শেষ হলো ভয়ঙ্কর কাহিনী, মাথাহীন প্রেতের প্রতিশোধ। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন
আর রাতের অন্ধকারে সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।